এক সন্ধে, না হয় অদ্ভুত সন্ধে। আজ বাড়ি ফেরার কথা। ফিরছি প্রায় 5 মাস পর। আনন্দে একটা আত্মহারা অবস্থা। বাড়ি ফিরবো, ভাই মা সবার সঙ্গে দেখা হবে। আনন্দের যেন সীমা নেই। এদিকে বাসেরও দেখা নেই, ওদিকে ফ্লাইটেরও সময় হয়ে গেছে। তাই হাঁটতে শুরু করলাম। প্রায় 10 মিনিট হেঁটে ফেলেছি, অথচ একটা বাসেরও দেখা নেই। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করে জানতে পারলাম ওইদিকে জঙ্গলের মধ্যে দিয়ে নাকি একটা শর্টকাট রাস্তা আছে। বাধ্য হয়ে সেটাই অনুসরণ করতে হলো। তবে ওই রাস্তা অনুসরণ করতে দেখে কিছু মানুষ মুখ চাওয়াচাই করছে। ব্যাপারটা ঠিক বুঝতে পারলাম না। মনে হলো আজকালকার মানুষ তো খেয়ে দিয়ে কাজ নেই, যে যাই করুক তার পেছনে পড়তেই হবে, তাই হয়তো এরকম করছে। যাকগে, আমি যাই। আবার হাঁটা শুরু করলাম, কিন্তু খানিকটা যাওয়ার পরেই দেখি ও বাবা, পরিষ্কার আকাশের টুকরো টুকরো মেঘ জোরে পা চালালাম। একেই জঙ্গলের পথ, কখন শেষ হবে তার ঠিক নেই। তার মধ্যে আকাশে যেভাবে মেঘ ঢেকে আসছে, তাতে মনে হচ্ছে না যে বৃষ্টি পড়তে আর খুব বেশিক্ষণ দেরি আছে। হঠাৎই শুরু হলো মেঘের গর্জন, আর সাথে বিদ্যুতের ঝলকানি। সে কি ঝলকানি! এদিকে আবার ঝড়ও শুরু হয়েছে। চোখে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ধুলো ঢুকে চোখ যাওয়ার 12টা এক্কেবারে বেজে গেছে। এবার হুড়মুড়িয়ে নামলো বৃষ্টি। ঝড়ের মধ্যে গাছের নিচে দাঁড়াতেও পারছি না, আর এখানে না তো কোনো শেল্টার আছে যেখানে একটু দাঁড়ানো যায় অন্তত। কিন্তু ওই যে কথায় বলে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। আমার ক্ষেত্রে কি আর তার ব্যতিক্রম হয়? যাকগে, কোনো মতে পিঠের ব্যাগটাকে মাথায় নিয়ে ফোন বার করেই দেখি ও বাবা, নেটওয়ার্ক শূন্য। আর কি করা যাবে, চলো। না আছে কোনো বাড়ি, না আছে একটা স্পষ্ট রাস্তা, আর খানিক আগে যারা এসেছিলেন তাঁরাও হয়তো ইতিমধ্যে নিজেদের গন্তব্যে পৌঁছে গেছেন। কারুর দেখা নেই। কি মুশকিলে পড়লাম রে বাবা। এদিকে আকাশে কালো মেঘের পাহাড় যেন ক্রমশ বেড়েই চলেছে। বৃষ্টিটা একটু কমেছে বটে, তবে ঝড় সে তো চলতেই আছে। কোনো মতে ফোনের টর্চটা জ্বালিয়ে হাঁটছি। হঠাৎ বনের মধ্যে একটা গাছের শিকড় সংলগ্ন অংশে হোঁচট খেতেই উল্টে পড়ে যাচ্ছিলাম। কোনো মতে ব্যাগ দুটো সামলে দাঁড়ালাম, কিন্তু ফোনটা গেল পড়ে। ইস, গেল ফোনটা। এই অন্ধকারে কোথায় খুঁজবো আমি এই ফোনকে? যত সব। এখন আকাশ বেশ পরিষ্কার হয়ে গেছে, বৃষ্টির আর কোনো লক্ষণই দেখা যাচ্ছে না। কিন্তু বেশ বুঝতে পারছি সন্ধ্যা নেমে এসেছে। হালকা আলোয় দূরে অস্পষ্ট কিছু একটা ছুটতে দেখে অনুসরণ করলাম। কিছুটা গিয়ে দেখি ও বাবা, এ একটা ইঁদুর ছুটছে। কোনো পথ না পেয়ে ভাবলাম যাকগে, ইঁদুর তো প্রাণী, যাক এর পেছনেই ছুটি। ছুটতে ছুটতে একটা জলাশয়ের ধারে দেখা মিলল একটা বকের। নজরে পড়ল একটা কাঠবেড়ালিও। ওরা যেদিকে যাচ্ছে আমিও সেদিকেই ছুটলাম। যাই হোক, প্রাণী তো নিশ্চয়ই, গেলে সেখানে খাবার দাবার পাওয়া যাবে। বাসযোগ্য স্থান না পেলেও খাবার তো পেয়ে যাব, আজকের রাত কেটে যাবে। এই দুর্যোগের রাতে বাইরে থাকাটাও মুশকিল হয়ে যাবে নয়তো। ওদের সঙ্গে যেতে যেতেই চোখে পড়ল একটা টেরাকোটার বাড়ি। বোধহয় বহু পুরনো কোনো রাজবাড়ি হবে। বেশ পুরনো, বাইরের অংশ যদিও অক্ষতই আছে। রোদ জলে একটু ফিকে হয়েছে কিনা রংটা, তবে বাড়ির গঠনগত সমস্ত কিছু ঠিকঠাকই আছে। যাক, বাড়িটার ভেতরে গিয়ে দেখি তো কি আছে। আজকে রাত এখানে কেটে গেলে ভালোই হয়।
বাড়িতে বহুকাল কোনো মানুষের পদধূলি পড়েছে বলে তো মনে হয় না। ও বাবা, চারিদিকে এত গাছ, আর এই অংশে গাছের টিকিটাও দেখা যাচ্ছে না। এ আবার কি ধরনের বাড়ি রে বাবা! কিছু করার নেই, এই জঙ্গলে পথে যাওয়ার চেয়ে রাতটা এখানে কাটিয়ে কাল সকাল সকাল বেরিয়ে পড়ব। সদর দরজা দিয়ে প্রবেশ করতেই দেখি একটা সিঁড়ি। এ আবার কি বাড়ি রে বাবা! সদর দরজা দিয়ে ঢুকে সিঁড়ি কে বানায়? যাকে, একটা সিঁড়ি দেখতে পেয়ে উঠে দেখি সেখানে নিখুঁতভাবে ছোট ছোট সুন্দর নকশা করা কয়েকটা দরজা। হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠে এরকম টুকরো টুকরো দরজা। যাক, দেখা যাক এই দরজা আবার কি করে। দরজাগুলো অত্যন্ত ছোট। হাত দিয়ে দেখতে দেখতে দেখি, ও বাবা, দরজাগুলো তেমন শক্ত নয়, একটু নাড়াচাড়া করতেই ভেঙে বেরিয়ে আসলো। আমিও দরজাটা সরিয়ে রেখে সিঁড়ি দিয়ে ওপরের দিকে উঠলাম। উঠে দেখি সিঁড়িটা শেষ হয়েছে একটা রান্নাঘরের দরজায়। এই বাড়ির গঠনই তো আমাকে অবাক করে দিল। প্রথমে সদর দরজা, সদর দরজা থেকে সিঁড়ি, তারপর আবার দরজা, আবার সিঁড়ি, সিঁড়ি শেষ হয়েছে রান্নাঘরে। এ কারা? যাকে যাই, কি হচ্ছে দেখি। কিন্তু রান্নাঘরে প্রবেশ করে আমার তৃতীয় খটকাটা লাগলো। বাইরেটা কোন আদ্যিকালের তার ঠিক নেই, অথচ ভেতরটা একেবারে আধুনিকভাবে সাজানো গোছানো। ও বাবা, ফ্রিজও রয়েছে দেখছি। এটা রান্নাঘর নাকি বেডরুম? কোনো রান্নাঘর এরকম সুন্দর আবার হয় নাকি? কিন্তু আমি যখন সামনের দিকে এগোচ্ছি দেখি ওভেনে কিছু একটা বসানো রয়েছে। একটু এগিয়ে গিয়ে উঁকি মেরে দেখি পাউরুটির কিছু খাবার রান্না হচ্ছে। তার মানে এখানে নিশ্চয়ই কেউ থাকে, নয়তো এই রান্নাটা কি করছে? হতে পারে আমি পেছনের দরজা দিয়ে এসছি। এই বাড়িটা কোন ভদ্রলোকের রে বাবা? তাকে সামনে পেলে আমি আপাদমস্তক একবার দর্শন করতাম, আর এই প্ল্যানটা যে দিয়েছে তাকে তো সামনে পেলে আমি মাথা টুকে প্রণাম করতাম। এরকম প্ল্যান আমি বাপের জন্মেও দেখিনি। সদর দরজা দিয়ে ঢুকে সিঁড়ি, সিঁড়ি দিয়ে উঠে দরজা, দরজা ভেঙে ঢুকে আবার সিঁড়ি, কোথায় শেষ হয়েছে? রান্নাঘর। রান্নাঘর দেখতে কেমন? বেডরুমের মতো। অসাধারণ বুদ্ধি। গিয়ে দেখি তো, মিটকেস খুলতেই আমার চক্ষু চড়ক গাছ। এ তো অজস্র খাবার, প্রত্যেকটা খাবার কেউ যেন যত্ন করে বানিয়ে রেখেছে কারোর জন্য। কিন্তু শত খোঁজাখুঁজি করেও কোনো মানুষ, এমনকি কোনো কাকপক্ষীর দেখাও মিলল না। আর ওই ইঁদুর, বক বা কাঠবেড়ালিটিকেও আর খুঁজে পেলাম না। বোধহয় এইসব খাবারের গন্ধেই ওরা এসেছিল। আমায় দেখে হয়তো চলে গেছে, ভয় টয় পেয়েছে হয়তো। কিন্তু বেডরুমটা কোন দিকে দেখি তো? রান্নাঘরের যা চেহারা, তাতে বেডরুমও হার মেনে যাবে। যাক, তবুও রান্নাঘরের মিটকেসের পাশ দিয়ে দেখি উত্তর দিক বরাবর একটা দরজা। প্রবেশেই লাগলো আমার আবার খটকা। আরে, এরকম অদ্ভুত, এত সুন্দর প্ল্যানিংয়ের বাড়ি তো আমি এর আগে কখনো দেখিনি। যতটুকু যা চোখে পড়লো তাতে পুরো বাড়িটাই মার্বেলে মোড়া, এমনকি দেওয়ালের প্রায় মধ্যভাগ পর্যন্ত টাইলস দিয়ে সুন্দর করে সাজানো। এই জঙ্গলের মধ্যে এমন অবিশ্বাস্য একটা বাড়ি, বড়ই অদ্ভুত। তাহলে বাইরেটা ওরকম পুরানো কেন? কেমন পুরানো নকশার আদলে গড়া। হতে পারে বাড়িটা যাঁর, তিনি হয়তো এই বাড়িতে পুরাতনের মধ্যে দিয়েই নতুনকে গড়ে তুলতে চেয়েছিলেন, তাই হয়তো এমন প্ল্যানিং। কিন্তু তা হলেও এই প্রশ্নের ঝড় তো কিছুতেই থামছে না। হাজারো প্রশ্ন, উত্তর দেওয়ার লোক নেই। সেটা কোথা থেকে পাই? যা হোক,
ভাবতে ভাবতে হঠাৎ ঠান্ডা অনুভূত হতেই মনে পড়ল, বৃষ্টিতে ভিজে তো আমার জামা কাপড় একেবারে ভিজে গেছিল। ইস, বেমালুম ভুলে গেছি। কিন্তু এবার কি হলো ব্যাপারটা? জামাটা শুকিয়ে গেল কি করে? একটা সন্দেহ দানা বেঁধেছে। এই ঝমঝমে বৃষ্টিতে এতক্ষণ ভিজলাম, অথচ জামা ওড়না কিচ্ছু ভিজে নেই। না, ফ্যান তো নেই, হিটারও নেই রুমে। তাহলে এটা কি করে সম্ভব? এই ভাবতে ভাবতে হঠাৎ একটা হালকা ব্যথা অনুভূত হলো। আরে তেরি, এসবের মধ্যে তো ভুলেই গেছি, আমার খাওয়াই হয়নি। কিন্তু এই বাড়ির রান্না করা খাবারটা এখন যদি না খাওয়া হয় তাহলে তো নষ্ট হয়ে যাবে। কিন্তু কারোর খাবার না জিজ্ঞেস করে খাওয়াটা ঠিক হবে না। আচ্ছা, আরেকবার নিচের দরজায় গিয়ে দেখি, কেউ যদি থাকেন তাহলে তাকেই জিজ্ঞেস করব, হয়তো উনি বাড়ির মালিকের খোঁজ টোজ দিতে পারবেন। এই একটু শব্দ হলো মনে হলো। কিসের শব্দ? আমার গাটা কেমন জানি ছমছম করে উঠল। চারিদিকে তাকাতে কোথাও কিছুই চোখে পড়ল না, কিন্তু এক নতুন রহস্যের গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। ব্যাপারটা কি? ওদিকটায় ওটা কি? দেখি দেখি। হঠাৎ রান্নাঘরে বাসন করার শব্দ পেয়ে তাড়াতাড়ি যেতে গিয়ে খেলাম এক আছাড় মার্বেলের উপরে। প্রচণ্ড লেগেছে হাতে। ইস, মা গো, কি জোরে লাগলো! কোনো মতে উঠে রান্নাঘরে গিয়ে দেখি একটা থালা মাটিতে সুন্দর করে সাজিয়ে আসন পাতা রয়েছে। সাজানো রয়েছে আমারই পছন্দের সব খাবার: ভাত, ডাল, আলু পোস্ত, মাছের ঝাল, আমের চাটনি আর পাঁপড় ভাজা। এখানে তো টেবিল রয়েছে। কেউ যদি অতিথি আপ্যায়নের কথাই ভাবে তাহলে টেবিলে খাবার না দিয়ে এরকম মেঝেতে আসন পেতে কেন খেতে দেবে? কি জিনিস ওটা? চিঠি মনে হচ্ছে, দেখি তো। একটা চিঠি কেউ যেন আমার জন্যই লিখে রেখেছে। এবার যা দেখলাম সেটা দেখার জন্য আমি একেবারেই প্রস্তুত ছিলাম না। সহিশ্রী? এটা কি আমার নাম? কি করে? এই হাতের লেখা? এটা তো না, চেনা তো নয়। হঠাৎ একটা পোড়া গন্ধ যেন ঘরটা